নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করছি ক্লাস, যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে আলোচনা করব। পোস্ট অফিসের জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক পদের কিন্তু আবার নতুন যে নিয়োগ, তার ভ্যাকেন্সি আসতে চলেছে। আর কিছু দিনের মধ্যেই কিন্তু ফর্ম ফিল আপ হবে। কিন্তু এই ফর্ম ফিল আপ শুরু করার আগেই একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ফর্ম ফিল আপ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। এই মুহূর্তে যখন চারিদিকে চাকরির আকাল, সেখানে কিন্তু খুব সহজেই চাকরি পাওয়ার এই পোস্ট হলো জিডিএস পোস্ট, যা ভারত সরকারের পোস্ট অফিস ডিপার্টমেন্টের আন্ডারে। এই যে নিয়োগটি হবে, এখানে কিন্তু কোনো পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, ডাইরেক্ট মাধ্যমিকের নাম্বারের উপরে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। আর নাম্বার ভিত্তি করেই কিন্তু এই চাকরিটি পাওয়া যায়। তাই এই ফর্ম ফিল আপ করার সময় সবথেকে গুরুত্ব বিষয় হচ্ছে যে কত নাম্বার থাকলে আমি ফর্ম ফিল আপ করবো, বা আমার এই নাম্বার আছে, আমি কি এই চাকরি পেতে পারি, কিংবা কোন জোনে করলে, কোন সার্কেলে করলে, বা কোন পোস্ট অফিসে করলে আমার চাকরি পাওয়ার সুযোগটা বেশি থাকবে। এগুলো আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, কারণ বর্তমানে কিন্তু মাধ্যমিকের নাম্বারের ছোড়াছড়ি। তাই কোন নাম্বার পেলে আমাদের চাকরি এবার নিশ্চিতভাবে পাবো, তা কিন্তু যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটি দেখতে হবে, যেখানে আমি চাকরি পাওয়ার ক্ষেত্রে কত নাম্বার হলে আমি ফর্ম ফিল আপ করবো, কোন জোনে ফর্ম ফিল আপ করবো, কিংবা আমার এই নাম্বার আছে আমি ফর্ম ফিল আপ করতে পারবো কিনা, অর্থাৎ যে মেরিট লিস্টের যে কাট অফ তৈরি হবে, সেই কাট অফ কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করে তৈরি হবে, তা কিন্তু আজকে আলোচনা করব। তাই ফর্ম ফিল আপ করার আগে এই ভিডিওটি দেখা অবশ্যই জরুরি। যারা জিডিএসকে নিজেদের লক্ষ্য হিসাবে দেখছো, ভিডিওটি ভালো করে দেখো। আর ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে চান্স ফর জিডিএস পোস্ট অফিস জব 2024, অর্থাৎ জেডিএস পোস্ট অফিসের যে চাকরি, তাতে কাদের কাদের সবথেকে বেশি চান্স আছে, বা কোন কোন প্রার্থীরা সবসময় বেশি আগিয়ে থাকবে এই চাকরি পাওয়ার ক্ষেত্রে। তো ভিডিওটি শুরু হলো। ভারতবর্ষের কেন্দ্র সরকারের যে পোস্টাল ডিপার্টমেন্ট আছে, অর্থাৎ ইন্ডিয়া পোস্ট, সেই ইন্ডিয়া পোস্টের যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসের আন্ডারে গ্রামীণ ডাক সেবক অর্থাৎ জিডিএস পদের কিন্তু নতুন ভ্যাকেন্সি এসছে 2024-এ। আর এই চাকরিটা কিন্তু বর্তমানে খুব একটা গুরুত্বপূর্ণ চাকরি, এবং খুব সহজে এই চাকরি পাওয়া যায়। এই যে ভ্যাকেন্সি আসছে, এই ভ্যাকেন্সিতে পোস্টের সংখ্যা বা ভ্যাকেন্সির সংখ্যা বলেছে প্রায় 35,000-এর বেশি সারা ভারতবর্ষ জুড়ে। এখন কোন এজের প্রার্থীরা এর জন্য আবেদন করতে পারবে? যাদের 18 বছর বয়স হয়েছে, 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু এই আবেদন করা যাবে। আর রিল্যাক্সেশন কিন্তু আছেই যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছে। তবে যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের কিন্তু 2024 সালের 1/1/2024 তাতে কিন্তু অবশ্যই 18 বছর বয়স হতে হবে, অর্থাৎ জানুয়ারি মাসের 1 তারিখের হিসাবে কিন্তু 18 বছর বয়স হতে হবে। এখন এর কোয়ালিফিকেশান কি? যারা মাধ্যমিক পাস করেছো, বা মাধ্যমিকের লেভেলের অন্য কোনো পরীক্ষা, অর্থাৎ 10th লেভেলের পরীক্ষা, সে মাদ্রাসা বোর্ড হোক বা দিল্লি বোর্ড হোক, তারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে। এর সিলেকশন প্রসেস কি বলেইছি, কোনো পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, ডাইরেক্ট মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে বা 10th লেভেলের পরীক্ষার নাম্বারের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে। ভারতীয় পোস্ট অফিসের বা গ্রামীণ পোস্ট অফিসের 3টে করে পোস্ট আছে, সেই 3টে পোস্টে কিন্তু তোমার নিয়োগ হবে। সেই 3টে পোস্ট হচ্ছে বিপিএম ব্রাঞ্চ পোস্ট মাস্টার, একটা হচ্ছে এবিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, আর একটা হচ্ছে জিডিএস অর্থাৎ যারা বাড়ি বাড়ি চিঠি বিলি করে। ফিসগত এই ফর্ম ফিল আপ করতে গেলে ফিস হচ্ছে ইউআর আর ওবিসিদের জন্য 100 টাকা, আর এসসি এসটিদের জন্য কোনো ফিস কিন্তু লাগবে না। এখন শুধু কি মাধ্যমিকে পাস করলে এর জন্য আবেদন করা যাবে? শুধু মাধ্যমিকে পাস করলেই এর জন্য আবেদন করা যাবে, তবে তার সঙ্গে দুটো এক্সট্রা ক্যারিকুলার একটা কোয়ালিফিকেশান লাগবে। একটা হচ্ছে যে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। তুমি যে জোনে বা যে রাজ্যে ফর্ম ফিল আপ করবে, সেই রাজ্যে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু অবশ্যই জানতে হবে, এবং তোমার ওই 10th লেভেলে বা মাধ্যমিক লেভেলে সেই সাবজেক্টটিকে থাকতে হবে। তার সাথে কি কম্পিউটার নলেজ জানতে হবে, তোমাকে কম্পিউটার সম্পর্কে তোমার জ্ঞান থাকতে হবে। কম্পিউটার একটা বেসিক সার্টিফিকেট, 3 মাসের সার্টিফিকেট বা 6 মাসের সার্টিফিকেট অবশ্যই কিন্তু তোমরা রেডি রাখবে। তার সাথে সাইকেলিং জানতে হবে, যেহেতু বাড়ি বাড়ি চিঠি বিলি করতে হবে, তাই সাইকেল জানা কিন্তু অবশ্যই প্রয়োজন। আর আমরা এখন কম বেশি সকলেই কিন্তু সাইকেল জানি, সেটা কোনো ফ্যাক্টর নয়। এখন নোটিফিকেশান বা ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? ইন্ডিয়া পোস্টে যে নোটিফিকেশান দিয়েছে তাতেই জুলাই মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। অনেকে বলছে 15ই জুলাই থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, যদিও নির্দিষ্ট ডেট কিন্তু
বলে দেয়নি, তবে জুলাই মাসের সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে কিন্তু এর ফর্ম ফিল আপ শুরু হবে। এখন জিডিএস বা এই যে চাকরিটা, এর স্যালারি কত, আমাদের সবারই একটা স্যালারি সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। এই স্যালারি হচ্ছে 12 থেকে 14,000 টাকা। এই যে 3টে বিভিন্ন পোস্ট আছে, সেই পোস্টে কিন্তু এর স্যালারি, সর্বোচ্চ স্যালারি এই মুহূর্তে 14,000 টাকার মতো। আগে কিন্তু আরও অনেক কম ছিল, এখন অনেকটাই বেড়েছে, প্রায় ডবল হয়েছে। আগে প্রায় এর অর্ধেক ছিল। এখন এ গেল নোটিফিকেশান সম্পর্কে বা চাকরি সম্পর্কে। এখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এই ভিডিওর গুরুত্বপূর্ণ টপিক, তা হলো যে ফর্ম ফিল আপের সময় কোন কোন ফ্যাক্টরকে আমাদের মাথায় রাখতে হবে, কত পার্সেন্ট নাম্বার থাকলে আমরা চাকরি পেতে পারি, বা কোন জোনে ফর্ম ফিল আপ করলে আমরা সহজেই চাকরি পেতে পারি, আর এই যে মেরিট লিস্টের কাট আপ তৈরি হবে, সেই কাট আপ কোন কোন ফ্যাক্টরের উপর নির্ভর করবে। তাহলে গ্রেট চান্স ফর জিডিএস জব, কাদের কাদের জিডিএসের চাকরি পাওয়ার বিরাট বড় সুযোগ আছে। ফার্স্ট, ইজি জব, সহজে চাকরি পাওয়া যায়, এবং হিউজ মার্কস, বর্তমানে এখন প্রচুর মার্কসের ছড়াছড়ি, যেহেতু মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে এই চাকরি পাওয়া যায়, আর বর্তমানে কিন্তু মাধ্যমিকের নাম্বার ছড়াছড়ি, ব্যাগ ভর্তি নাম্বারে কোনো মা বাপ নেই, তাই কিন্তু কী হবে, টাফ কম্পিটিশন। যারা ভালো নাম্বার পেয়েছে সেই ভালো নাম্বারের মধ্যে কিন্তু টাফ কম্পিটিশান, অর্থাৎ কত নাম্বার পেলে এই চাকরি অবশ্যই পাওয়া যাবে, নিশ্চিত পাওয়া যাবে, তা কিন্তু কোনো মতেই বলা যাবে না। এখন স্যার আমি 95% নাম্বার পেয়েছি, আমি কি এই চাকরি পাবো বলা যাচ্ছে না। তুমি যেখানে ফর্ম ফিল আপ করবে সেখানে যদি তোমার থেকে কেউ 0.1% নাম্বার বেশি পায়, তার কাছেই কিন্তু হবে। স্যার আমি 90% নাম্বার পেয়েছি, তাহলে কি আমার চান্স নেই? তোমারও চান্স আছে। তোমার পোস্ট অফিসে যারা ফর্ম ফিল আপ করবে ওই সেন্টারে বা ওই পোস্ট অফিসে, তাদের যদি নাম্বার তোমার থেকে কম হয়, তুমিও পেতে পারো। তাই শিওরভাবে কোনো কিছুই বলা যাচ্ছে না। তাই অবশ্যই কারা কারা ফর্ম ফিল আপ করবে সেগুলো এখন বলে দিই। প্রথমেই ওবিসি আর হচ্ছে ইউআর অর্থাৎ জেনারেল কাস্ট, তাদের মধ্যে যাদের নাম্বার আছে 90+, অর্থাৎ যাদের মাধ্যমিকে 90+ নাম্বার আছে, তারা অবশ্যই কিন্তু এই ফর্ম ফিল আপটি করবে। তোমাদের কিন্তু চাকরি পাওয়ার একটা বিরাট সুযোগ আছে, এই জিডিএসের চাকরি, সহজে চাকরি। এখন কোন সার্কেলে বা কোন ডিস্ট্রিক্টে আমরা ফর্ম ফিল আপটা করবো, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ। এখন এই 90+ মার্কসের মধ্যে যাদের মার্কস 95+, অর্থাৎ 95 থেকে 100-এর মধ্যে, তারা কিন্তু লোকাল পোস্ট অফিসে বা নিজেদের কমফোর্টেবল জায়গায় পোস্ট অফিসে তোমরা অ্যাপ্লাই করবে। তোমাদের কিন্তু চাকরি হওয়ার একটা বিরাট বড় সুযোগ আছে, তাই তোমাদের বাইরে যাওয়ার অতটা প্রয়োজন নাই। চেষ্টা করো কাছাকাছি ফর্ম ফিল আপ করতে নিজেদের পছন্দ মতো লোকালিটিতে, কারণ তোমাদের কিন্তু একটা বিরাট বড় চান্স আছে। কিন্তু হবেই এরকম কিন্তু কোনো নিশ্চয়তা নাই, কিন্তু বিরাট বড় সুযোগ আছে। আর যারা 90 থেকে 95-এর মতো নাম্বার পেয়েছো, তারা চেষ্টা করো বাইরের ডিস্ট্রিক্টে বা যে ডিস্ট্রিক্টে তোমার মনে হচ্ছে যে একটু কম্পিটিশন কম হবে, সেই ডিস্ট্রিক্টে ফর্ম ফিল আপ করতে পারো, কারণ বাড়ির কাছাকাছির থেকেও চাকরিটা পাওয়াটাই সবার আগে। এখন স্যার কোন ডিস্ট্রিক্টে করলে ভালো হবে, এই মুহূর্তে কোন ডিস্ট্রিক্টটা সেফ বলা যাচ্ছে না, কোন সার্কেলটা সেফ বলা যাচ্ছে না। সব ডিস্ট্রিক্টে এখন মার্কসের ছড়াছড়ি, তবে দেখো খোঁজ করে যে কোন কোন ডিস্ট্রিক্টে একটু কম আছে। আমি এখন কোনো ডিস্ট্রিক্টকে নির্দিষ্টভাবে বলতে পারছি না, তবে আগের বারে নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলাতে যারা ফর্ম ফিল আপ করেছিল, তারা দেখেছে যে কাট আপ কিন্তু অনেক কম এসছে। তো চেষ্টা করো এই নর্থ বেঙ্গলের কোনো জেলাতে করার, তবে আমি নর্থ বেঙ্গলের কোনো জেলাকে কিন্তু ছোট করছি না। এখন SC ST কত পার্সেন্ট হলে আমরা ফর্ম ফিল আপ করবো জিডিএসের জন্য? SC ST ক্যান্ডিডেট যাদের 85% নাম্বার আছে, অর্থাৎ 85+ নাম্বার আছে, তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করো। নিশ্চিত নয় কিন্তু চাকরি পাওয়ার একটা বিরাট বড় সুযোগ আছে। এখন তার মধ্যে যাদের 90+ নাম্বার আছে, তারা কিন্তু চেষ্টা করো যে লোকালিটিতেই ফর্মটা ফিল আপ করার, কারণ তোমাদের চাকরি পাওয়ার বিরাট বড় একটা সুযোগ আছে। কিন্তু যাদের 90-র নিচে আছে, 88, 89 এরকম আছে, তারা চেষ্টা করো যে অন্য ডিস্ট্রিক্টে ফর্মটা ফিল আপ করার। সেম বললাম, কোন ডিস্ট্রিক্টটা সেফ বলা যাচ্ছে না। তো আগের বারে নর্থ বেঙ্গলের কিছু ডিস্ট্রিক্টে কিন্তু এখানে কাট আপ কম এসছে। এখন যারা PWD ক্যান্ডিডেট আছো, অর্থাৎ যারা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ বা বিশেষভাবে সক্ষম, তোমাদের যদি 75% নাম্বার থাকে, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে। স্যার আমরা কোথায় ফর্ম ফিল আপ করবো? যাদের বেশি নাম্বার আছে তারা কাছাকাছি ফর্ম ফিল আপ করো, কারণ তোমরা যেহেতু বিশেষভাবে সক্ষম, তোমাদের অসুবিধা হতে পারে। যাদের একটু কম নাম্বার আছে তারা অন্য ডিস্ট্রিক্ট দেখতে পারো, তবে তোমাদের কাছাকাছি করলেই ভালো, তোমাদের কিন্তু একটা ভালো বিরাট বড় সুযোগ আছে। নেক্সট কি, আদার স্টেট।
এখন স্যার আমার নাম্বার কম আছে, 90% নাম্বার নেই, তার নিচে আছে, তাহলে কি আমি আমার পশ্চিমবঙ্গে করা ভালো হবে না অন্য রাজ্যে করা ভালো হবে? যাদের 90% প্লাস নাম্বার আছে তারা অবশ্যই পশ্চিমবঙ্গে করো, যাদের তার নিচে নাম্বার আছে তারা কিন্তু অন্য স্টেটে করতে পারো। স্যার এখন কোন কোন স্টেটে করব? যে স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ তুমি জানো, এখন আমাদের মাতৃভাষা বাংলা, বাংলা যে সমস্ত রাজ্যে চলে, বাংলা চলে ত্রিপুরাতে চলে, বাংলা চলে আসামে চলে, বাংলা ঝাড়খণ্ডে চলে, আর আন্দামান নিকোবরে জানে। মনে রাখতে হবে তোমার মাধ্যমিকে কিন্তু ওই লোকাল ল্যাঙ্গুয়েজটা অবশ্যই সাবজেক্ট থাকতে হবে। এখন যাদের যারা 75 থেকে 90%-এর মধ্যে নাম্বার আছে, যাদের পশ্চিমবঙ্গে হওয়ার কোনো সুযোগই নাই, চান্সই নাই, তারা এই সমস্ত রাজ্যে যাবে। এখন লাস্ট বছরের যদি আমরা দেখি, সেখানে দেখব যে আসামে কিন্তু দেখা গেছে যে 75+ নাম্বার পেয়েও কিন্তু কাটা পেয়েছে বা চাকরি পেয়েছে, আবার ত্রিপুরাতে কিন্তু 80% নাম্বার পেয়েও চাকরি পেয়েছে। তো এটা নির্ভর করছে এবছরে ওই স্টেটের ওই সার্কেলে কতটা কাটা পড়বে তার উপরে। তুমি তো পশ্চিমবঙ্গে হবেই না ধরে নিছো, তবু অন্য স্টেটে করে দেখতে পারো। এখন সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে মার্কসের ছড়াছড়ি, কম্পিটিশান হাই। তার একটা বড় কারণ হচ্ছে করোনা ব্যাচ। আমরা জানি করোনা মহামারীর সময় দীর্ঘদিন কিন্তু স্কুল বন্ধ ছিল, তার ফলে এক বছর কোনো পরীক্ষা হয়নি, স্কুল থেকে মার্কস পাঠিয়ে দিয়েছিল, আর এক বছর হোম সেন্টারে মানে নিজেদের সেন্টারে কিন্তু পরীক্ষা হয়েছিল। তার ফলে এই দুটো ব্যাচ কিন্তু প্রচুর নাম্বার পেয়েছে, নাম্বারের এদের শেষ নেই। তার মানে কি এরা ভুরি ভুরি নাম্বার পেয়েছে, 95+ নাম্বারে কিন্তু প্রচুর। এখন সেদিক থেকে দেখতে গেলে কিন্তু নির্ভর করছে যে কারা অ্যাপ্লাই করছে, তাদের 18 বছর হয়ে গেছে কিনা। তাদের যদি 18 বছর হয়ে যায় তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে, অর্থাৎ এখানে কিন্তু একটা বিরাট ফ্যাক্টর কাজ করছে তাদের জন্য। নেক্সট কি, ডিপেন্ড অন দ্য জোন সার্কেলের পোস্ট অফিস। এখন তুমি যে জোনের যে সার্কেলের যে পোস্ট অফিসে ফর্মটি ফিল আপ করেছো, সেই পোস্ট অফিসে কারা কারা ফর্ম ফিল আপ করেছে, তাদের মার্কস কতটা বেশি তোমার থেকে, বা তাদের মার্কস সর্বোচ্চ মার্কস কত, তার উপরে কিন্তু নির্ভর করছে। তাই তুমি 97% নাম্বার পেয়েও যে আমি নিশ্চিত তা বলা যাচ্ছে না। যদি ধরা গেল যে ওই পোস্ট অফিসে তোমার থেকে বেশি 97.1 কেউ ফর্ম ফিল আপ করেছে, তাহলে কিন্তু সেই চাকরিটা পাবে, তুমি কিন্তু পাবে না। তাই সেটাও নির্ভর করছে যে ওই পোস্ট অফিসে কারা কারা ফর্ম ফিল আপ করছে এবং তাদের সর্বোচ্চ নাম্বার কত আছে। এখন ভ্যাকেন্সি ইনক্রিজ, এখন চাকরির ভ্যাকেন্সি নাকি বাড়তে পারে। এখন বলেছে 35,000 ভ্যাকেন্সি, এটা যদি আরও বাড়ে তাহলে কিন্তু কাট অফ একটু কমবে, তাহলে অনেকেই কিন্তু সুযোগ পাবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, যদি দেখি যে এখন নাম্বার তো শেষ নেই, প্রচুর নাম্বার, আর লাস্ট কয়েক বছর দেখছি যে মাধ্যমিকে যারা রাজ্য স্তরে যারা ফার্স্ট হচ্ছে, অর্থাৎ 1 থেকে 10-এ র্যাঙ্ক করছে, তারাই 150-200 জন। তাহলে মাধ্যমিকের 1 থেকে 10-এ র্যাঙ্ক করছে মানে কি 97, 98, 99, 100 এর মধ্যে নাম্বার পেয়েছে। এই 3 নাম্বারের মধ্যে যদি 150 জন থাকে, তাহলে বাকি আরও 6-7 নাম্বার আছে, তার মধ্যে কিন্তু কত ছেলে থাকবে, তার মধ্যে দেখা যাবে হয়তো 3,000 ছেলে আছে বা 4,000 ছেলে আছে। তাহলে মাধ্যমিকে যদি 3,000 4,000 ছেলে থাকে, লাস্ট যদি 2-3 বছরের মাধ্যমিক হয়, তাহলে দেখা যাবে যে 100 থেকে 90-এর মধ্যে দেখা গেল যে 5-7 হাজার ছেলে বেরিয়ে গেল। শুধু এটা মাধ্যমিক বোর্ড, এরপর আর কোন বোর্ড আছে, মাদ্রাসা বোর্ড আছে, আবার দিল্লি বোর্ড আছে, একাধিক বোর্ড আছে। তার মানে কিন্তু বিরাট হাই কম্পিটিশান বা খুব টাফ কম্পিটিশান। তাই কোন কাট আপটা যে নিশ্চিত বা কত কাট আপ হবে বলা যাচ্ছে না, তবে গত বছর থেকে কাট আপ কিন্তু বাড়বে, এরকমই সিদ্ধান্ত কিন্তু অনেকেই বলছে। নেক্সট কি, ডুপ্লিকেট রেজাল্ট বাই মানি ফ্রম আদার বোর্ডস। এখানে সরকার কি বলেছে যে মাধ্যমিক লেভেলের মার্কসের ভিত্তিতে কিন্তু এই সার্টিফিকেটটা হবে। এখন কোনো বোর্ড কিন্তু বলে দেয়নি, বলেছে 10th+ লেভেলের যে কোনো বোর্ড। অনেকে কি করছে, টাকা দিয়ে অন্য বোর্ড থেকে বেশি মার্কসের কিন্তু মার্কশিট বা রেজাল্ট নিয়ে চলে আসছে। এটাও কিন্তু এক প্রকারের দুর্নীতি, কিন্তু অদৃশ্য দুর্নীতি। কারণ সরকার তো বলেছে যে কোনো বোর্ডের সার্টিফিকেট হলেই হবে, তারা নিয়ে আসছে কিন্তু টাকা দিয়ে নিয়ে আসছে। সেখানে কিন্তু যোগ্য যারা স্টুডেন্ট, যারা যোগ্য নাম্বার পেয়েছে মাধ্যমিকে মাদ্রাসা বোর্ডে বা অন্য জায়গায়, তারা কিন্তু এখানে পেছিয়ে যাচ্ছে, দুর্নীতিগ্রস্তরা কিন্তু এখানেও ঢুকে যাচ্ছে। এটাও কিন্তু নির্ভর করবে এই কাট আপের উপরে। নেক্সট কি, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্টেও কিন্তু চাকরি পাচ্ছে। অর্থাৎ প্রথম লিস্টে তোমার নাম এলো না তার মানে যে তোমার আর কোনো চান্স নেই তা নয়, কিছুদিনের মধ্যে সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট বা ফোর্থ লিস্টও বেরোতে পারে। তার কারণ হচ্ছে ধরো ফার্স্ট লিস্টে তোমার নাম উঠেনি, আর ফার্স্ট লিস্টে ওই পোস্ট অফিসের জন্যে যে সিলেক্ট হয়েছিল সে অন্য চাকরি পেয়ে গেছে, মানে সেই লো লেভেলের চাকরি করবে না, সে ছেড়ে দিয়ে চলে গেছে, তাহলে সেকেন্ড লিস্টে নাম আসতে পারে। সেকেন্ড লিস্টে যদি কেউ ছেড়ে দিয়ে চলে যায়, জয়েন না করে, তাহলে থার্ড লিস্টেও কিন্তু তোমার নাম আসতে পারে। তাই সম্পূর্ণ নির্ভর করছে তোমার কপাল কখন খুলবে, অর্থাৎ তোমার লাক যদি ভালো হয় তুমি কিন্তু চাকরি
পেতেও পারো, একবারেই নিরাশা তোমার নয়। তাই এতগুলো ফ্যাক্টর কিন্তু নির্ভর করছে চাকরি পাওয়ার ক্ষেত্রে বা কাট আপ তৈরির ক্ষেত্রে। অবশ্যই এই ফ্যাক্টরগুলো নিয়ে যেগুলো আলোচনা করলাম একটু ভেবে দেখো, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করো। কারণ একটা ফর্ম ফিল আপের যদি সঠিক সিদ্ধান্ত তুমি না নিতে পারো, তাহলে কিন্তু তোমার চাকরিটা হাত থেকে বেরিয়ে যাবে। দেখবে তোমারই কোনো বন্ধু তোমার থেকে একটু আলাদাভাবে ভেবেছিল, সে কিন্তু চাকরি করছে। তো নির্ভর করছে তোমার সিদ্ধান্তের ওপরে। একবার ভুল হলে কিন্তু আর সহজে তুমি সে সুযোগ পাবে না। কারণ প্রতি বছর কিন্তু মাধ্যমিকের পাস আউটের ব্যাচ বেরিয়ে আসছে, তাদের কিন্তু নাম্বার ঝুড়ি ঝুড়ি নাম্বার। এখন এ তো গেল ফ্যাক্টর। এখন জিডিএসের চাকরিটা এত গুরুত্বপূর্ণ কেন, এই চাকরিটার অ্যাডভান্টেজ কী আমাদেরকে জানতে হবে। অ্যাডভান্টেজ অফ জিডিএস জব মেনলি গ্রেট প্রবলেম ইন এমপ্লয়মেন্ট। বর্তমানে রাজ্যে আর দেশে কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে যে চাকরি বা বেকারত্ব। রাজ্য সরকার, কেন্দ্র সরকার কেউ চাকরি দিতে চায় না, আর এদিকে হাজার হাজার শিক্ষিত ছেলে কিন্তু শিক্ষিত হয়ে বসে আছে। আর চাকরি যেখানেই হচ্ছে, সে রাজ্য সরকারের পরীক্ষা, কেন্দ্র সরকারের পরীক্ষা, সব নিয়োগে কিন্তু দুর্নীতি। সেখানে কিন্তু এখানে এই জিডিএসে কিন্তু খুব সহজে চাকরি পেয়ে যাওয়ার সুযোগ। কারণ মাধ্যমিকের নাম্বার তোমার থাকলে তুমি চাকরি পাবেই, এক প্রকারে তুমি নিশ্চিত হয়ে যাচ্ছ, এক প্রকারে তোমার কাছে নিশ্চিত বার্তা চলে আসছে। তার ফলে তোমার ভবিষ্যৎটা কিন্তু ভালো হচ্ছে। তার মানে কি, তোমার যে বেকারত্বের তকমা কিন্তু তোমার আর থাকছে না, তুমি কিন্তু হয়ে যাচ্ছ সরকার বা তুমি চাকরিজীবী হয়ে যাচ্ছ। আর আমরা জানি এই মুহূর্তে একটা চাকরির কতটা গুরুত্ব। তোমার জীবনটা ঠিক হয়ে যাবে, তোমার বাড়ির লোকের ঠিক হয়ে যাবে, তোমার পরিবার সহ খুব ভালো করে চলবে। তার সাথে যদি চাকরি থাকে, তা আবার সেন্ট্রাল গভর্নমেন্টের মতো পোস্ট অফিসের চাকরি তোমার সঙ্গে যদি থাকে, তাহলে যে কোনো বাপ তার কিন্তু মেয়ের সাথে তোমার বিয়ে দিতে অসুবিধা করবে না। নেক্সট স্কিম প্রমোশন ইন ফিউচার। এখন ছোট লেভেলের চাকরি, লো লেভেলের চাকরি, কিন্তু কয়েক বছর চাকরি করার পরে কিন্তু এখানে প্রমোশনের সুযোগ আছে। পোস্ট অফিসের যে অফিসিয়াল লোয়ার লেভেল অর্থাৎ এমটিএস লেভেলে কিন্তু তুমি প্রমোশন পেতে পারো, সেখানে তোমাকে ডিপার্টমেন্টাল পরীক্ষা দিলেই হবে। নেক্সট স্কিম নট ফুল ফ্লেজেড জব। এটা পার্মানেন্ট জব ঠিকই, কিন্তু ফুল ফ্লেজেড জব নয়, অর্থাৎ পুরোপুরি সরকারি চাকরি নয়। তাই তুমি এর পাশাপাশি এই অফিস টাইমের বাদে তুমি অন্য কোনো প্রফেশন কিন্তু চালাতে পারবে। সে তুমি দোকান চালাতে পারবে, ছোটোখাটো বিজনেস চালাতে পারবে, এমনকি টিউশন চালাতে পারবে, অর্থাৎ তোমার একটা এক্সট্রা ইনকাম কিন্তু তুমি করতে পারবে। নেক্সট কি ট্রান্সফার ইন ফিউচার ইন ইউর লোকালিটি। পরবর্তী ক্ষেত্রে এখন তুমি দূরে চাকরি করছো ঠিক আছে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমার বাড়ির কাছাকাছি আসার সুযোগ আছে। অনেকেই যারা ত্রিপুরায় চাকরি করছিল তারা কিন্তু পশ্চিমবঙ্গে চলে এসছে, হয়তো তার বাড়ির কাছাকাছি যায়নি, কিন্তু পশ্চিমবঙ্গের কোনো না কোনো পোস্ট অফিসে সে চলে আসছে বছর দুয়েকের মধ্যেই। নেক্সট স্কিম কন্টিনিউ স্টাডি ফার্দার নট অনলি ডিস্টেন্স বাট অলসো রেগুলার। দেখো এখানে কিন্তু তুমি একবার চাকরি পেয়ে গেলে, চাকরিটা তোমার হাতে রয়ে গেল, তোমার অত চিন্তা থাকলো না চাকরি নিয়ে ভবিষ্যতে, তাই তুমি কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। এক্সট্রা ডিগ্রি কিন্তু তুমি বাড়াতে পারবে। তুমি ডিস্টেন্সে তো পারবেই, এমনকি তুমি রেগুলারেও পারবে। পশ্চিমবঙ্গের অনেক প্রাইভেট কলেজ আছে যেখানে তুমি ভর্তি হলে তোমাকে ক্লাস করতে হয় না, অ্যাটেন্ডেন্স সেরকম কোনো ফ্যাক্টর নেই, পরীক্ষার সময় পরীক্ষা দিলেই হবে। এভাবে বেসরকারি কলেজে তুমি কিন্তু তোমার পড়াশোনাটা আগামী দিনে চালিয়ে নিয়ে যেতে পারবে। নেক্সট কি প্রিপারেশন ফর গভর্নমেন্ট জব এক্সাম। যারা ভাবছো এটা ছোট চাকরি, তাই আমি বড় জায়গায় যেতে চাই, তুমি এই চাকরিটা পেয়ে গেলে তোমার পকেট ভর্তি হয়ে গেল, তোমার চাকরি নিশ্চিত হয়ে গেল, তুমি আর বেকার থাকলে না, তোমার চিন্তা থাকলো না মাথা থেকে। তুমি চেষ্টা করবে তুমি যে সময়টা পাবে সেই সময়টা কাজে লাগিয়ে অন্যান্য যে সরকারি চাকরি, ভালো ভালো পদের যে সরকারি চাকরি, সে পিএসসি হোক, এসএসসি হোক বা রেল হোক, সেই সমস্ত চাকরির জন্য তুমি প্রিপারেশন নিতে পারবে। নেক্সট কি জব ইন লোকাল পোস্ট অফিস, ভেরি গুড। যারা লোকাল পোস্ট অফিসে চাকরি করবে, যারা বাড়ির কাছাকাছি চাকরি করবে, তাদের তো লাইফ জিঙ্গালালা হয়ে গেল। তাদের বাড়িও হবে, ঘরও হবে, চাষবাস হবে, পড়াশোনা হবে, এভরিথিং তাদের পুরো কমপ্লিট, এবং তাদের একটা বিরাট বড় সুযোগ এই জিডিএসের চাকরিতে। এখন এই জিডিএসের চাকরি নিয়ে কিন্তু অনেকে দেখবে খারাপ কথা বলে, অনেকে নাক সিট কয়। তাহলে জিডিএস কী এমন সমস্যা আছে যার জন্য সবাই নাক সিট করছে বা খারাপ কথা বলছে, সেটা আমরা একটু দেখে নেব। ডিসঅ্যাডভান্টেজ অফ জিডিএস পার্মানেন্ট জব। এই চাকরিটা কিন্তু অবশ্যই পার্মানেন্ট জব, কোনো কন্ট্রাকচুয়াল নয়, দুদিন বাদে তোমাকে কেউ তাড়িয়ে দিতে পারবে না। কিন্তু নট ফুল ফ্লেজেড গভর্নমেন্ট জব, অর্থাৎ পুরোপুরি সরকারি চাকরি নয়, এটা হচ্ছে আধা সরকারি চাকরি। নেক্সট কি স্যালারি ইজ ভেরি লো। এই চাকরির বেতন কিন্তু খুবই কম। এখানে বললাম 12 থেকে 14,000 এখন বেতন, হয়তো আগামী দিনে বাড়বে, কিন্তু বাড়বে কিন্তু খুব কম। অন্য অন্য সরকারি চাকরির মতো তোমার কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়বে না। এখন তবু তো 12 থেকে 14,000-এর মধ্যে বেতন,
আগে কিন্তু এর বেতন আরও কম ছিল, 15-16 সালে এর বেতন ছিল মাত্র 7,000 টাকার মতো। নেক্সট কি, যে মাধ্যমিকের মেরিট লিস্টের উপরে সিলেকশন হবে, তার ফলে কি হচ্ছে, যে স্টুডেন্টগুলো 97%, 98% নাম্বার পাচ্ছে, তারা হচ্ছে আমাদের ভালো স্টুডেন্ট, তাদের জন্য একটা উজ্জ্বল ভবিষ্যৎ কিন্তু অপেক্ষা করছে। অথচ তারা এই বেকারত্বের সমস্যা চারদিকে হওয়ায় তারা এই চাকরি করতে বাধ্য হচ্ছে। তার ফলে তাদের যেটা বিরাট বড় সুযোগ ছিল, তারা হয়তো ডাক্তার হতে পারতো, ইঞ্জিনিয়ার হতে পারতো, গবেষক হতে পারতো, তারা কিন্তু হতে পারছে না। এটা কিন্তু আমাদের এই শিক্ষা সিস্টেম বা সমাজের পক্ষেও কিন্তু একটা খুব ক্ষতি, আর তাদের জীবন নিয়েও কিন্তু ক্ষতি। হয়তো আমরা এখান থেকেই আরও কয়েকটা জন বেশি ডাক্তার পেতে পারতাম, কিন্তু তাদের সেটা সীমাবদ্ধতা হয়ে যাচ্ছে, তাদের জার্নিটা বা তাদের ফিউচারটা কিন্তু কোনো জায়গায় বাধা পড়ে যাচ্ছে এই চাকরি করার ঝোঁকে। আর একটা কী হচ্ছে, ঠিক একই সমস্যা, যারা 95+ নাম্বার পাচ্ছে মাধ্যমিকে, তারা এক প্রকার ভেবেই নিচ্ছে যে আমার 95+ নাম্বার যখন আমি পেয়ে গেছি মাধ্যমিকে, আমার জিডিএসের চাকরি কিন্তু এক প্রকারের নিশ্চিত। আর তারাই কিন্তু শুধু অপেক্ষা করছে যে কখন জিডিএসের ফর্ম ফিল আপ বেরোবে। তারা আগামী দিনের দিকে তাকাচ্ছে না, তারা যে বাকি জায়গায় পড়তে হবে, ভর্তি হতে হবে, এসবের দিকে তাকাচ্ছে না। কারণ তারা চাইছে যে আমার চাকরি পেয়ে যাচ্ছি, আর প্রত্যেকটা মানুষের জীবনের লক্ষ্য হচ্ছে চাকরি পাওয়া। সেইখানে একই কেস। তার ফলে তারা যেহেতু অন্যদিকে যাচ্ছে না, তার ফলে এই সমস্ত ভালো ছেলেগুলোর থেকে, ব্রাইট স্টুডেন্টদের থেকে আমাদের দেশের যে ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়তো, আমাদের যে মেডিকেলের স্টুডেন্টের সংখ্যা বাড়তো, কিংবা গবেষণার সংখ্যা বাড়তো, গবেষকের সংখ্যা বাড়তো, তা কিন্তু বাড়ছে না। এটা কিন্তু শিক্ষা ব্যবস্থা বা সামাজিক দিক থেকে একটা খারাপ, বা সামাজিক দিক থেকে খারাপ। নেক্সট কি, আদার স্টেট জব প্রবলেম ইন লো স্যালারি, খুব অল্প টাকা বেতন, তাই যারা অন্য রাজ্যে গিয়ে চাকরি করবে, এই যে আসামে, ত্রিপুরায়, ঝাড়খণ্ডে, তাদের জন্য সমস্যা ওই টাকাতে থাকা, খাওয়া এবং পরিবারকে নিয়ে চালানো। নেক্সট কি, হেভি ওয়ার্ক প্রেশার, দেখো হতে পারে কম লেভেলের চাকরি, কিন্তু এর চাকরির কিন্তু কাজ কিন্তু অনেক বেশি। এখন তো আরও বেশি কাজ বেড়ে গেছে। এখন তোমাকে যে সমস্ত চিঠিপত্র নিয়ে কাজ করতে হবে, তার সাথে পোস্ট অফিসের পোস্ট পেমেন্ট ব্যাঙ্কটাকে দেখাশোনা করতে হবে, তার সাথে পোস্ট অফিসের ইন্স্যুরেন্স দেখাশোনা করতে হবে, আধার কার্ডকে দেখাশোনা করতে হবে, আবার বাড়ি বাড়ি চিঠি বিলি করতে হবে। যদিও পোস্টে ভাগ আছে, বিপিএম, এবিপিএম, জিডিএসে ভাগ আছে। আর এই ওয়ার্ক প্রেশারকে তুমি সামলে, তুমি যে ভাবছো যে আগামী দিনে আমি আরও পড়াশোনা করব বা সরকারি চাকরির জন্য প্রিপারেশন নেব, অনেকেই বলছে আমার বন্ধুরা, তারা কিন্তু সুযোগ পাচ্ছে না এই ওয়ার্ক প্রেশার সামলে পড়াশোনা করতে বা কোনো সরকারি চাকরির জন্য তারা প্রিপারেশন নিতে হলেও তাদেরকে খুব কঠিন সংগ্রাম করে নিতে হবে। নেক্সট কি, ডুপ্লিকেট রেজাল্ট বাই মানি, বললাম এই চাকরির একটা সমস্যা হচ্ছে, এখানে দুর্নীতি আছে, ইনভিজিবল দুর্নীতি। অনেকে টাকা দিয়ে বাইরের বোর্ড থেকে নিয়ে এসে চাকরি পেয়ে যাচ্ছে, এখানে রেজাল্ট নিয়ে এসে চাকরি পেয়ে যাচ্ছে এখানে। তার ফলে এই চাকরির যে গুরুত্বটা, সম্মানটা কিন্তু এদের জন্য কিন্তু কমে যাচ্ছে বা খারাপ হচ্ছে। এই হলো আজকের ভিডিও, যেখানে আমি নোটিফিকেশানের কথা বললাম, কাদের কাদের চাকরি পাওয়ার চান্স সবথেকে বেশি সেটাকে আলোচনা করলাম, এই চাকরির যে সুবিধা তা আলোচনা করলাম, এমনকি অসুবিধা আলোচনা করলাম। এখন অসুবিধার কথা ছেড়ে দাও, বর্তমানে চাকরি পাওয়াই যাচ্ছে না, লক্ষ লক্ষ বেকার। তোমার এই চাকরিটা চাই, চাকরিটা তোমাকে পেতে হবে, তাই তুমি ফর্ম ফিল আপটা অবশ্যই করো। আর ফর্ম ফিল আপ করার সময় এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বা ফ্যাক্টরগুলো অবশ্যই মনে রাখো এবং মাথায় রাখো, তারপরে ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ সম্পর্কে যে কোন ডিস্ট্রিক্টে করলে আমার ভালো হবে, কোন রাজ্যে করলে আমার ভালো হবে, কিংবা আমার এই নাম্বার আছে আমি পাবো কি না, এরকম একাধিক যদি তোমার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি চেষ্টা করব সেগুলো সঠিক প্রশ্নের উত্তর দিয়ে তোমাদেরকে সাহায্য করা। তো সবাই খুব সুন্দর করে ফর্ম ফিল আপ হলেই ফর্ম ফিল আপটা করো, ফর্ম ফিল আপে কোনো ভুল করবে না। আমি চাই সবাই তোমরা কিন্তু চাকরি পাও এবং খুব দ্রুত তোমাদের এই বেকারত্বের যে জ্বালা, সে জ্বালা ঘুচে যাক বা বেকারত্বের তকমা ঘুচে যাক। সবার জন্য শুভ কামনা রইল। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকো, হাসতে থাকো।